গরম তো পড়বে। আচ্ছা, গত ক্লাসে আপনি যেগুলো পাঠিয়েছিলেন আমরা প্রথমে এগুলো একটু কারেকশন করলে মনে হয় ভালো হয়। আমি প্রথমে এইটা একটু দেখিয়ে দিব। দেখেন এখানে আপনি কয়েকটা বাক্য লিখেছেন, একটু সামান্য ভুল আছে। যেমন 30+ সেন্টেন্স প্র্যাকটিস এখান থেকে লিখেছেন, আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, এটা ঠিক আছে। আমি একটি চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার, এটাও ঠিক আছে। আমি কি একটি চিঠি লিখি, ডু আই রাইট এ লেটার, এই বাক্যটাও ঠিক আছে। কিন্তু এই বাক্যে কি ভুল আছে একটু বলতে পারবেন? দেখেন তো, আমি কি একটি চিঠি লিখি, এই বাক্যে সামান্য একটা ভুল আছে, সেই ভুলটা কি? আমি বলে দিব। জি, বলে দেন। হ্যাঁ, এখানে একটু ভুল আছে, ডু আই রাইট এ লেটার বাক্যটা ঠিক আছে, কিন্তু এখানে একটা নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে শেষে, কারণ এই বাক্যটা দ্বারা প্রশ্ন করা হচ্ছে যে আমি কি একটি চিঠি লেখি, ডু আই রাইট এ লেটার। বুঝতে পেরেছেন? এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলে বাক্যটা পুরাপুরি সঠিক হয়ে যাবে। এই যদি জিজ্ঞাসাবোধক চিহ্ন না দেওয়া হয়, নোট অফ ইন্টারোগেশন, তাহলে কিন্তু বাক্যটা অনেকটা ভুল হয়ে যায়। প্রশ্নবোধক বাক্যের শেষে ফুল স্টপ হয় না, ফুল স্টপ হবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলার শেষে। কোথায় বলেন তো? অ্যাসার্টিভ সেন্টেন্স গুলার শেষে ফুল স্টপ হবে। বিস্ময়বোধক যে বাক্যগুলো, পাখিটা কি সুন্দর, মেয়েটি কতই না সুন্দর, দৃশ্যটি কতই সুন্দর, এই ধরনের বাক্যের শেষে কিন্তু আপনাকে ফুল স্টপও দেওয়া যাবে না, জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া যাবে না। ওখানে আপনাকে নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। এখানেও কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। আমি এগুলো কালকে পড়েছিলাম, এগুলো খুবই ভালো হয়েছে। এবং এইভাবে বাক্যগুলো তৈরি করতে হবে। অনেক বাক্য আপনি তৈরি করেছেন, আমি দেখে সত্যি মুগ্ধ। আমার খুব দারুণ লাগছে যে আপনি নিজে নিজে এইগুলো করেছেন। আমি কি চিঠি লেখি না, ডোন্ট আই রাইট এ লেটার, এখানেও কিন্তু এই একই ভুল। অর্থাৎ এখানে আপনাকে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলে সব ঠিক আছে। বাদ বাকিগুলো সব মোটামুটি ঠিক আছে, আমি দেখেছিলাম। আচ্ছা, এরপরে একটা দেখি এইটা। যেমন আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, আই ডিড নট রাইট এ লেটার, ডিড আই রাইট এ লেটার। এই দেখেন 3 নম্বরের যে বাক্যটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এই যে স্ক্রিন শেয়ার হচ্ছে। হুম। জি, এই যে আমি কি একটি চিঠি লিখেছিলাম, ডিড আই রাইট এ লেটার, এখানে কিন্তু আপনাকে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। এখানে আরো একটা ভুল আছে, সামান্য ভুল, এটা বড় ভুল না। সেটা কেমন দেখেন, ডিড আই রাইট এ লেটার, এখানে ডিড যে কোনো সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের হয়, এটা আমরা সবাই জানি, তাই না? তো এখানে ডিটা কিন্তু বড় হাতের হবে। এই যে দেখেন ডি আই ডি, এই ডিটা একটু ছোট হাতের হয়ে গিয়েছে, এটা একটু বড় হাতের অক্ষর দিতে হবে। মনে পড়ছে? এই রুলগুলো কিন্তু ছোটবেলায় আমরা পড়েছিলাম। আচ্ছা, আমি কি একটি চিঠি লিখি না, ডিডন্ট আই রাইট, এখানেও সে একই ভুল। এখানে হচ্ছে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে, আর এখানে ডি বড় হাতে দিতে হবে। বাদ বাকি সব ঠিক আছে, আমি দেখেছি। আমি একটি চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার, আই এম নট রাইটিং এ লেটার, এম আই রাইটিং এ লেটার। আচ্ছা দেখেন এইবার তাহলে এই বাক্যগুলো ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে কথা বলা শিখতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবে আসতে হবে। কেমন? আমি একটি চিঠি লেখছি, এবার আপনাকে আমি বললাম ফোন করে, ভিডিও কলে, বা আমি ফোন করলাম যে ইয়াসিন ভাই আপনি এখন কি করছেন। তো আপনি ইংলিশে উত্তর দিতে চাচ্ছেন যে স্যার আমি এখন চিঠি লিখছি, বা স্যার আমি এখন জামা কাপড় কাচতেছি, বা আমি এখন ভাত রান্না করতেছি, আমি এখন মোবাইলে আমার দেশের বাড়িতে আমার ফ্যামিলির সঙ্গে কথা বলতেছি। তাহলে এই বাক্যগুলা কিন্তু সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স হবে বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আপনি নিশ্চয়ই জানেন, কারণ যেহেতু বাক্যগুলো আপনি লিখছেন। এখানে গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত রান্না করছি, আই অ্যাম কুকিং রাইস। আমি তরকারি রান্না করছি, আই অ্যাম কুকিং কারি। আমি মোবাইল ফোনে কথা বলছি, আই অ্যাম টকিং ওভার মোবাইল ফোন, তাই না? বাই মোবাইল ফোন। তাহলে এই দেখেন যে বাক্যগুলো আপনি করলেন একটা মাত্র সূত্র ব্যবহার করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে যত কথা বলা যায় আপনাকে বলে বলে প্র্যাকটিস করতে হবে। কারণ এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমি শুধু শিখলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু আমি মুখে বললাম না, তাহলে কিন্তু ভাষাটা শেখা যায় না। এই ভাষাটা শিখতে গেলে আপনাকে এইভাবে কি করতে হবে? কথা বলতে হবে। এই যে আমি একটি চিঠি লিখছি, এইখানে আপনি অনেক বাক্য বলতে পারবেন। আমি একটি কবিতা লিখছি, আমি এখন ঘর পরিষ্কার করছি, আমি এখন গোসল করছি, আমি এখন বাজারে যাচ্ছি, হ্যাঁ আমি এখন ঢাকায় যাচ্ছি,
এই বাক্যগুলো কিন্তু এই একই নিয়মে করা যাবে। অর্থাৎ পৃথিবীতে যত কথা রয়েছে এই সব কথাকে 12 রকমের ভাবে বলা যায়। 12টার স্ট্রাকচারের ভিতরে ব্যবহার করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইভাবে এই কথাগুলো যদি আমরা বলতে পারি তাহলে আমরা কিন্তু সব ধরনের কথা, আমি যদি আপনাকে বলি যে আমি ভাত খেতে থাকবো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিভাবে আপনি বুঝলেন? চলমান একটা ভাব বাংলা বাক্যে খেতে থাকবো, যেতে থাকবো, করতে থাকবো, সে খেতে থাকবে, যেতে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালের একটা চলমান ভাব ভবিষ্যৎকালে। আমি যদি আপনাকে বলি যে আজকে বিকেল 4টার সময় আপনি কি করতে থাকবেন, তো আপনি বললেন স্যার আমি বিকাল 4টার সময় খেলতে থাকবো। আমি বিকাল 4টার সময় এখানে আমার বাসার পাশে একটা মাঠ আছে, সেই মাঠে গিয়ে আমি খেলতে থাকবো। তাহলে এর ইংলিশটা কি হবে? আই উইল বি প্লেইং এট 4 p.m. ইন দ্য ফিল্ড। আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো, ইন দ্য ফিল্ড, মাঠে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। তাহলে এই যে একটা নিয়ম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখেন এই একটা বাক্য যেটা আপনি লিখেছেন, আমি একটি চিঠি লেখছি, আই এম রাইটিং এ লেটার, তাই না? তো যদি বলা হয় আমি একটি চিঠি লেখছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন কি হবে? আমি একটি চিঠি লিখছিলাম ফার্স্ট কন্টিনিউয়াস। ওই একই নিয়ম, শুধু আই এখানে উইল বি না, এখানে এম এর জায়গায় আই ওয়াজ উইল ব্যবহার করতে হবে। এখানে যেমন এম ব্যবহার করেছেন, ওখানে শুধু ওয়াজ ব্যবহার করতে হবে। এই দেখেন, আই অ্যাম রাইটিং এ লেটার, এই এম এর জায়গায় ওয়াজ দিতে হবে, আই ওয়াজ রাইটিং এ লেটার। আপনি উইল বি দিলে ওটা ফিউচার হয়ে গেল, আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলেছি। হুম। তাই আমি একটি ভালো করে চিঠি, বুঝতে পারি। হ্যাঁ দেখেন, আমি একটি চিঠি লেখছি, আই অ্যাম রাইটিং এ লেটার। আর আমি একটি চিঠি লেখছিলাম, তখন আই ওয়াজ রাইটিং এ লেটার। কি হবে বলেন? আই ওয়াজ রাইটিং এ লেটার। হুম। আর যদি বলি আমি একটা চিঠি লিখতে থাকবো, তখন কি হবে? আই উইল বি রাইটিং এ লেটার, আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আই উইল বি রাইটিং এ লেটার। বলেন তো, আমি আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর অন্য দুইটা কন্টিনিউয়াস বলেন তো, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আমি একটি ছবি আঁকছি। আই অ্যাম ড্রয়িং এ পিকচার, এটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে? একেবারে সহজই, এম এর জায়গায় শুধু অজ বসাতে হবে, আই ওয়াজ আই ওয়াজ ড্রয়িং এ পিকচার। ড্রয়িং এ পিকচার। পিকচার। আমি একটা ছবি আঁকতে থাকবো, তখন কি হবে? আমি একটা ছবি আঁকতে থাকবো। আই উইল বি ড্রয়িং এ পিকচার। থ্যাংক ইউ, আই উইল বি ড্রয়িং এ পিকচার। দেখেছেন? তাহলে এই যে বাক্যগুলো আমরা তৈরি করলাম, এটা কিভাবে করলাম? এটা কন্টিনিউয়াস টেন্সের একটা ফরমেশন, কন্টিনিউয়াস টেন্সের একটা ফরমেশন। এই ফরমেশনটা আমাদেরকে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কেমন হয়। কন্টিনিউ যে কোনো টেন্সের বাক্যটা আমি আপনার সামনে বললাম যে সে বাড়ি এসেছে, সে বাড়ি এসেছে বা সে বাড়ি আসিয়াছে, এটা কোন টেন্স হয়? প্রেজেন্ট। সে বাড়ি সে বাড়ি এসেছে, সে বাড়ি আসিয়াছে। হ্যাঁ প্রেজেন্ট সে পারফেক্ট। বাড়ি এসেছে। আসিয়াছে বা এসেছে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এই মাত্র এসেছে, তাই না? তাহলে এইটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? এটার চলমান ভাব বোঝাবে, সে বাড়ি আসছে, অর্থাৎ আসিতেছে, ঢাকা থেকে রওনা দিয়েছে। তার বাড়ি মনে করেন বরিশাল বা খুলনা, তা আপনি বলছেন যে আমার বড় ভাই ঢাকা থেকে আজকে বাড়িতে আসছে, মানে আসতেছে, অর্থাৎ সে কিন্তু রওনা দিয়েছে ঢাকা থেকে। অর্থাৎ চলমান ভাব বুঝালে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। দেখেন এখানে কি লিখেছি, কোনো কাজ অতীতকালে হচ্ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা একটু দেখি, কারণ টেন্সটা আপনি যত বেশি ভালো করে শিখবেন তত বেশি কিন্তু কথা বলাটা সহজ হবে। এখানে টেন্সের ভিতরে প্রথমে দেখবো হচ্ছে, আমরা কোন টেন্সটা দেখবো? দেখেন, কোনো কাজ বর্তমানে হচ্ছে, এখান থেকে একটু পড়েন তো, কোনো কাজ বর্তমানে হচ্ছে বা কোনো কাজ বর্তমান হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। হুম, 3বার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে তিতে এ আর, তিতে সি, তিতে চ, তিতে সে এবং তিচ্ছে, তিচ্ছ, তিচ্ছে, তিচি, এ, চলতি রূপ থাকে। হুম, হুম, গঠন প্রণালী: সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে এম, এম, ইজ, আর বসে এবং এরপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। হুম, সাবজেক্ট প্লাস এ, এম, ইজ, আর
প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি অবজেক্ট। এক্সাম্পল তারপর পড়েন, আই হলো অ্যাম গোয়িং টু। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। তারপরে পার্ট হুম। যাচ্ছি। কি বলেছে? সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে অ্যাম ইজ আর বসে, এবং এরপর মূল ভার্বের সাথে আইএনজি বসে। এই বাক্যের সাবজেক্ট কোনটা? আই। এই বাক্যের সাবজেক্ট কোনটা হবে? আই, আমি যাচ্ছি। এরপর কি বলেছে? অ্যাম ইজ আর বসে, আই এর পরে কি বসেছে দেখেন, অ্যাম। ইজ এরপর ও এরপর এম। এরপর ভার্ব কোনটি? গো। গো ভার্বের সঙ্গে কি যুক্ত করা হয়েছে? আইএনজি। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খাচ্ছি, কি হবে? আই 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 এম ইটিং। আই অ্যাম ইটিং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আই এম রাইটিং। আমি কথা বলছি, আই এম স্পিকিং। আই অ্যাম স্পিকিং। আমি হাঁটছি, হাঁটা ইংরেজি কি? আই এম হাঁটছি। আই এম ওয়াকিং। রানিং, আই এম রানিং। আই এম রানিং বা আই এম ওয়াকিং। যদি বলা হয় আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আই এম ইটিং। ইটিং। কিন্তু যদি বলা হয় আমি খাচ্ছি না, আই আই এম নট ইটিং। হ্যাঁ, তখন ওই অ্যাম এর পরে নট যোগ করতে হবে, নট বসাতে হবে। আই অ্যাম ইটিং, আই অ্যাম নট ইটিং। আমি কি খাচ্ছি, তখন কি হবে? প্রশ্নবোধক যখন হবে, আমি কি খাচ্ছি? এম আই এম আই এম আই ইটিং? অ্যাম আই ইটিং? আমি কি খাচ্ছি না? ডোন্ট এমএন্ট আই ইটিং? অ্যামেনটা ইট হবে না, ইটিং হবে, প্রত্যেকটা আইএনজি হবে। ও, হুম। ওই যে এম এর সাথে। না, এ সবগুলো তো আইএনজি দিয়েছেন, ওখানেও আইএনজি দিতে হবে। অ্যামেনটা ইটিং, আমি কি খাচ্ছি না, বুঝেননি? অর্থাৎ আমি কি, ও, যেমন, হ্যাঁ, কন্টিনিউয়াস তো, এখানে প্রত্যেকটা আইএনজি দিতে হবে। আবার বলেন, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং। আমি কি খাচ্ছি? অ্যাম আই ইটিং। আমি কি খাচ্ছি না? অ্যামেন্ট আই ইটিং। বুঝতে পেরেছেন? তো এখানে বলা হচ্ছে যে এই যে ভার্বটা, যেমন দেখেন, কি চিন্তা করছো, বা তুমি কি চিন্তা করছো, এই কি ইংরেজিটা কি হবে বলেন তো? হট। কি ইংরেজিটা কি হবে? হট। তো তুমি কি চিন্তা করছো? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? তুমি কি চিন্তা করছো, হট মানে হচ্ছে কি। তাহলে এইখানে হটটা বাদ দিয়ে বলেন তো, তুমি কি চিন্তা করছো, তখন কি হবে? আর ইউ থিঙ্কিং। আর তুমি কি বিষয়ে বা কি চিন্তা করছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। অর্থাৎ এখানে প্রথমে শব্দের শুরুতে, সেন্টেন্সের শুরুতে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করেছি, হট। শুধু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করেছি। যেমন আমি যদি বলতাম তুমি চিন্তা করছো, এর ইংলিশ কি হবে? ইউ আর থিঙ্কিং। তুমি চিন্তা করছো না, ইউ আর নট থিঙ্কিং। তুমি কি চিন্তা করছো? আর ইউ থিঙ্কিং। তুমি কি চিন্তা করছো না, আর নট ইউ থিঙ্কিং। অর্থাৎ বিষয়টা আমাকে আগে বুঝতে হবে। যেমন এই বাক্যটা দিয়ে চারটা বলেন, আই অ্যাম স্লিপিং। এটা নেগেটিভ কি হবে বলেন তো? আই অ্যাম স্লিপিং এর নেগেটিভটা হবে আই অ্যাম, আই এম স্লিপিং, এটা নেগেটিভ হবে হইলো আই অ্যাম নট। আই 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 এম নট স্লিপিং। এবার আমি কি ঘুমাচ্ছি, ইন্টারোগেটিভ কি হবে? কি ঘুমাচ্ছি? তারপরে হইলো এম আই এম আই স্লিপিং? থ্যাংক ইউ। আর যদি বলি আমি কি ঘুমাচ্ছি না, তখন কি হবে? এমেন্ট এমেন্ট আই স্লিপিং? হ্যাভেন্ট আই স্লিপিং। আমি কি ঘুমাচ্ছি না। তাহলে এইভাবে আপনি আরো একটা করেন তো, আই অ্যাম, হি ইজ দিয়ে করেন, হি ইজ ক্যাচিং ফিশ। হি ইজ ক্যাচিং ফিশ, এটা নেগেটিভ কি হবে? সে মাছ ধরছে না, কি হবে? হি 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 ইজ হুম। না, হি ইজ ক্যাচিং হি ইজ ক্যাচিং ফিশ। থ্যাংক ইউ। মানে হি ইজ হি ক্যাচিং ফিশ, ঠিক আছে। হি আর যদি বলি নট হি ইজ নট ক্যাচিং ক্যাচিং ফিশ, কি হবে? হি ইজ নট ক্যাচিং ফিশ। সে কি মাছ ধরছে? মানে সে মাছ ধরছে না, ধরে না, না সে মাছ ধরছে না, কন্টিনিউয়াস টেন্স হবে।
আর সে কি মাছ ধরছে না? এখানে ইজ আই না ইজ হি ক্যাচিং ফিশ। ক্যাচিং ফিশ? আর সে কি মাছ ধরছে না? ইজেন্ট হি ক্যাচিং ফিশ। ওই ইজের সঙ্গে নট ইজ বসাতে হবে। ইজেন্ট হি ক্যাচিং ফিশ। ফিশ। অর্থাৎ এই বাক্যগুলা কিন্তু আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে, মনে রাখবেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন কোনো কাজ অতীতকালে হচ্ছিল, কি বললাম? কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, কয়টা শব্দ বলেছি দেখেন? তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। দেখেন গঠন প্রণালী কি হয়? সাবজেক্টের পরে নাম্বার ও পার্সন অনুসারে কি বসে বলেন তো? অজ বা ওয়ার। কি অনুসারে বসবে? সাবজেক্ট যদি আই হয়, আই এর পরে কি ওয়াজ বসে না ওয়ার বসে? ওয়াজ বসে। আর যদি ইউ হয়, সাবজেক্ট ইউ, তুমি বা তোমরা, তখন কি হবে? উই আর। ওয়ার হবে। থ্যাংক ইউ। যেমন দেখেন, আমি পড়ছিলাম, মানে অতীতকালে একটা চলমান অবস্থা বোঝাচ্ছে। আমি পড়িতেছিলাম, কি হবে? আই ওয়াজ রিডিং। তুমি পড়িতেছিলে, ইউ আর রিডিং। মেয়েটি গান করছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। মেয়েটি গান করছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। দেখছেন? যদি বলা হয় মেয়েটি গান করছিল না, তখন কি হবে বলেন তো? মেয়েটি গান করছিল না, দ্য দ্য গার্ল ওয়াজ নট সিঙ্গিং। থ্যাংক ইউ। যদি বলা হয় মেয়েটি কি গান করছিল? ওয়াজ দ্য গার্ল সিঙ্গিং? মেয়েটি কি গান করছিল না? ওয়াজেন্ট দ্য গার্ল সিঙ্গিং? থ্যাংক ইউ। এবং পরে কিন্তু প্রত্যেকটা মানে ইসে প্রশ্নবোধক হলে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। ওয়াজেন্ট দ্য গার্ল সিঙ্গিং, মেয়েটি কি গান করছিল না? মেয়েটি কি গান করছিল? ওয়াজ দ্য গার্ল সিঙ্গিং। এই বাক্যগুলো কিন্তু প্রশ্নবোধক, এই জন্য ওর পরে কিন্তু ফুল স্টপ দিলে হবে না। হ্যাঁ, গতকালকের যে কাজগুলো এগুলো সব ঠিক আছে, কিন্তু এইগুলো একটু সঠিক করতে হবে। অর্থাৎ যেখানে নোট অফ ইন্টারোগেশন লাগবে সেখানে একটু নোট অফ ইন্টারোগেশনটা ব্যবহার করবেন, বাদ বাকি সব ঠিক আছে। তারপর দেখেন, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা একটু চলে আসি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি লেখা আছে আমরা এটা একটু পড়ে ফেলবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ, এটা পড়েন, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে। হুম, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এই রূপ বোঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। হুম। তিনবার উপায় বাংলা ক্রিয়াপদের শেষে ইতে, থাকবে, তে, থাকবে, থাকিবে এগুলো আসে। গঠন প্রণালী সাবজেক্ট শেল বি, উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি। তারপর হইলো আমি করতে থাকবো, আই শেল বি ডুইং। তুমি করতে থাকবে, ইউ শেল বি ডুইং। আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, ওয়াজ শেল বি না, ওয়াজ না, ওয়াজ উই। উই উইটিং। শ্যাল বি। উই শ্যাল বি, ওয়াজ না, উই। উই উই শেল বি ওয়েটিং ফর ইউ। আচ্ছা, তাহলে তুমি করতে থাকবে, ইউ শ্যাল বি ডুইং। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। যদি বলা হয় আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো, হুম, আই আই ওয়াজ না আই উইল বি ওয়ার্কিং। আই উইল বি ডুইং দা ওয়ার্ক। এই দেখেন, এখানে ডু মানে হচ্ছে করা। হ্যাঁ, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। আমি কাজটি করতে থাকবো, কাজটি ইংরেজি হচ্ছে দা ওয়ার্ক। আই উইল বি ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক। এই দেখেন, এই বক্সটির মাধ্যমে কিন্তু সব এখানে আপনি ক্লিয়ার করে পাবেন। এখানে প্রথমে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি নিয়েছি বলেন তো? সাবজেক্ট নিয়েছি আই। সাবজেক্ট কি নিয়েছি? আই। এরপর অক্সিলারি ভার্ব নিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলে কি লাগবে? অ্যাম লাগবে। আই অ্যাম। এখান থেকে ভার্বের পর আইএনজি দিয়েছি, আই অ্যাম রাইটিং। কি দিলাম বলেন? আই অ্যাম রাইটিং। এখান থেকে একটা অবজেক্ট দিয়েছি কি? এ লেটার। আই অ্যাম রাইটিং এ লেটার। বুঝতে পেরেছেন? এখান থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য করে ফেললাম। এখান থেকে দেখেন, দেখা যায় যে সাবজেক্ট নিয়েছি আই, এরপর একটা অক্সিলারি ভার্ব নিয়েছি অ্যাম। আই অ্যাম রাইটিং আ লেটার।
আমি একটা চিঠি লিখছি, এটাকে যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন কি হবে বলেন তো? আই was. আই ওয়াজ রাইটিং এ লেটার, ধন্যবাদ। যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স করব তখন কি হবে? I will be হ্যাঁ, আই a উইল বি, letter. বাদ বাকি I সব will ঠিক be থাকবে। আই উইল বি, writing. আই উইল বি রাইটিং এ লেটার। তাহলে এই নিচের এইগুলো সব আপনি করেন তো উই দিয়ে। এখান থেকে তিনটা বাক্য করতে হবে উই দিয়ে। হুম, উই আর, উই ওয়ার, উই উইল বি, তিনটা বাক্য করেন, সবগুলাই প্লেয়িং থাকবে, ক্রিকেট থাকবে। নিজে নিজে বলেন, প্রথমটা বলেন উই আর প্লেয়িং ক্রিকেট। বাংলাটা বলতে হবে আমরা ক্রিকেট খেলছি। উই আর প্লেয়িং ক্রিকেট, বুঝতে পেরেছেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু চলমান ভাব, খেলছি, করছি, যাচ্ছি, খাচ্ছি, তাহলে কি হবে? উই আর প্লেইং ক্রিকেট। এরপর পাস্ট টেন্সে কি হবে? Past tense হবে পাস্ট we are কন্টিনিউয়াস টেন্সে we উই are playing উই আর প্লেইং ক্রিকেট। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে? we will be playing cricket. এবার ইউ দিয়ে করেন, Cricket. নিচে ইউ দিয়ে তিনটে বাক্য করতে হবে। ইউ, You you are driving a car. হুম, তারপর হলো you we are driving a car. এটা তারপরে ড্রাইভিং না, এটা ফিউচার উচ্চারণ, হইব এটা উচ্চারণ you করতে হবে ড্রাইভিং। ইউ ওয়ার, হ্যাঁ আর বলা যাবে না, driving ইউ ওয়ার ড্রাইভিং এ where কার। ওয়ার, ইউ ওয়ার ড্রাইভিং এ you কার, were ড্রাইভিং এ কার। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি হবে? ইউ উইল বি, you will be driving a car. হ্যাঁ তাহলে এবার হি, Driving a হি car. দিয়ে, হি দিয়ে করতে হবে। হি, হি দিয়ে করতে হবে হি। He is হুম, singing a song. হুম, তারপরে he was হুম, singing a song. হুম। তারপরে he will be singing a song. তাই এর বাংলাটাও বলতে হবে হি। তারপরে হি দিয়ে যেমন okay. এখানে হি ইজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাচ্ছে, সে একটা গান গাচ্ছে বা গাহিতেছে। আর হি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাচ্ছিল। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে হি উইল বি সিঙ্গিং এ সং, হি উইল বি সিঙ্গিং এ সং, হি উইল বি সিঙ্গিং এ সং। এর বাংলা অর্থটা কি হবে? সে একটা গান গাইতে থাকবে। বাংলা অর্থটা কি হবে বলেন? সে একটা গান সে গাইতে একটা থাকবে। গান হুম, গাইতে থাকে। তারপর তারপরে she দিয়ে হুম, she is joining the party. হুম। সে একটি পার্টিতে যোগ দেয় না। না, দেয় বললে তো প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেল। কন্টিনিউয়াস টেন্সে এখানে বলতে হবে সে একটা পার্টিতে যোগদান করছে বা করিতেছে। হি ইজ, যোগ হ্যাঁ জয়েন মানে হচ্ছে যোগদান করা, আর জয়েনিং মানে হচ্ছে যোগদান করছে বা করতে যাচ্ছে। হি ইজ জয়েনিং এ পার্টি, সে একটা পার্টিতে যোগদান করছে, এরকম একটা ভাব বুঝাবে। তারপর তারপর হলো আহ, she she was joining the party. সে হুম, একটি পার্টিতে যোগদান করেছিল। হুম। তারপরে she will be joining the party. সে একটি পার্টিতে যোগদান করতে থাকবে। রানা দিয়ে একটা বলেন তো, রানা, তারপর রানা নিচে দেখেন। রানা হুম, রানা ইজ ও রানা ইজ রিডিং এ বুক। হুম, রানা একটি বই বই পড়ে। হুম। তার রানা একটি বই এরপর পড়ে না, রানা একটা বই পড়ছে। কন্টিনিউয়াস টেন্সে সবসময় আপনাকে কোনো কাজ, কাজটি হচ্ছে, চলছে, ঘটছে, এমন একটা ভাব প্রকাশ করতে হবে। রানা বই পড়ে, এটা কোন টেন্স হয়ে গেল বলেন তো? টেন্সটা কিন্তু এখনো ক্লিয়ার রানা হয়নি। হ্যাঁ, রানা বই পড়ে বা রানা- হুম। আপনার এই জায়গাটা এখনো আমি এক্ষেত্রে মানে ক্লিয়ার, এই জায়গাটা আমি এখনো ক্লিয়ার করে দিতে পারলাম না। দেখেন, রানা বই পড়ে, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেল। কিন্তু যখন বলবো রানা বই পড়ছে, তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স হলো। রানা কি করছে? রানা বই পড়ছে। তাহলে পড়ছে বললে কি একটা চলমান ভাব বোঝায় না? এখনই বই পড়ছে। তাহলে কন্টিনিউয়াস টেন্সে পরে বলবেন না, সবসময় পড়ছে, করছে, খাচ্ছে, যাচ্ছে, খেলছে, মারছে, দেখছে, অর্থাৎ একটা চলমান ভাব বোঝাতে হবে। বুঝতে পেরেছেন? আইএনজি মানেই কিন্তু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই হচ্ছে যেটা চলতে আছে, ঘটতে আছে। তাহলে এখানে রানা ইজ রিডিং এ বুক, রানা একটা বই পড়ে, এটা বলা যাবে না। কি বলতে হবে? রানা একটা বই পড়ছে। কি করতে হবে বলেন? রানা একটা বই পড়ছে।
বই পড়ছে। এটা মনে থাকে জানো। রানা তারপর ওয়াজ রানা ওয়াজ রিডিং এ বুক, তাহলে এখানে ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে বলেন? রানা ওয়াজ, পড়ছিল। হ্যাঁ এইবার ঠিক আছে, রানা একটা বই পড়ছিল, এটা যেন মনে থাকে। তারপর বলেন রানা উইল বি, বি রিডিং এ বুক। রানা 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 একটি বই পড়তে থাকবে। থ্যাংক ইউ। দেখেন তাহলে এই একটি বক্সের মাধ্যমে আপনার তিনটা কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার হয়ে গেল। কোন তিনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট। অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেছেন? এইভাবে প্র্যাকটিক্যালি আপনাকে দিয়ে কথা বলাবো, আপনি কেন পারবেন না? তিনটা টেন্সই কিন্তু আপনার ক্লিয়ার। আমি বলেছিলাম কথা বলতে গেলে আমাদের 7টা টেন্স শিখা লাগবে। কয়টা? 7টা। 12টা টেন্সই আমরা জানবো, পড়বো, বুঝবো, কিন্তু কথা বলতে গেলে আমাদের বেশি প্রয়োজন এই 7টি টেন্স। প্রত্যেকটা টেন্সের প্রথম দুইটা, তাহলে 3 প্রকার টেন্স আছে, 3 দুগুণ 6টা। আরেকটা টেন্স আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তা দেখেন এইখানে তাহলে আমরা এখন এই বাক্যগুলো একটু পড়ে ফেলবো, হ্যাঁ? এইগুলা প্রত্যেকটাই কিন্তু সেই যে জায়গাটা আমি বলেছিলাম, একটু কালার চেঞ্জ করে দেই, তো আরো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এ তো হলো না, কমে গেল তো। বেগুনি কালার দে। হ্যাঁ, আই অ্যাম সিঙ্গিং এ সং, তারপর কি আছে? Was singing a song. I will be singing a song. I am I am writing a letter. I was writing a letter. I will be writing a letter. He is learning English. He was learning English. He will be learning English. থ্যাংক ইউ। দেখেন এই যে বাক্যগুলো করেছেন না, অনেক সুন্দর হয়েছে এই বাক্যগুলো, অর্থাৎ প্রত্যেকটা বাক্য আপনি বুঝে বুঝে বলেছেন। এখন আমরা দেখব না বোধক বাক্য। আমরা এখন কি তৈরি করা দেখবো বলেন? অক্সিলারি ভার্ব এর সাহায্যে নট বসাতে হবে। অক্সিলারি ভার্বের সাহায্যে কি বসাতে হবে বলেন? নট বসাতে হবে। সেই জায়গাটা কেমন দেখেন, এখানে বলা হচ্ছে যে আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। উপরের বাক্যটাই কি ছিল? আই অ্যাম সিঙ্গিং এ সং। এখানে দেখেন এই অ্যাম এর পরিবর্তে, মানে অ্যাম এর পরে শুধু একটা নট যোগ করেছি। অ্যাম এর পরে শুধু একটা কি যোগ করেছি? নট। আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি না। আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম না। আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো না। কি হবে? আমি ক্রিকেট খেলতে থাকবো না। অর্থাৎ এটা কিন্তু মনে রাখতে হবে যে নেগেটিভ করতে গেলে ওই যে অক্সিলারি ভার্ব, এটা দেখেন এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বটা কি? অ্যাম। এই যে দেখেন এখানে অ্যাম আছে না, আই অ্যাম সিঙ্গিং এ সং, এর অর্থ হচ্ছে আমি একটা গান গাচ্ছি। তো এই বাক্যটাকে যখন নেগেটিভ করব তখন দেখা যাচ্ছে এই যে দেখেন এই অ্যাম এর পরে শুধু একটা নট বসাবো। কি বসাবো? নট। আই অ্যাম নট সিঙ্গিং এ সং। বলেন তো, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না, কি হবে? I am not eating আই অ্যাম নট ইটিং rice. রাইস, আমি স্কুলে যাচ্ছি না, I am not going to school. আমি খেলা করছি না, I am not playing cricket. I am not playing. প্লেয়িং। আর যদি বলতাম আমি ক্রিকেট খেলছি না, তাহলে আই অ্যাম নট প্লেয়িং ক্রিকেট। আমি বই পড়ছি না, I am not reading book. বুক। আই অ্যাম নট রিডিং এ বুক দিতে হবে। যদি বলা হয় তারা মাছ ধরছে না, Not fishing a. Yeah, I am not catching না কি জানি হ্যাঁ এখানে আই বলা ধরার যাবে না, আমি বলেছি catching আমি বলেছি তারা মাছ ধরছে না, তাহলে হবে দে আর নট ক্যাচিং ফিশ। কি হবে? দে আর নট ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে না। যদি বলা হয় তারা কবিতা লিখছে না, they are they are কবিতার দে আর নট তারা দে কবিতা আর লিখছে না। দে আর নট রাইটিং They এ are not পোয়েম, দে আর নট রাইটিং এ they পোয়েম। are আমরা ফুটবল খেলছি না,
আমরা ফুটবল খেলছি না। উই উই আর প্লেইং ফুটবল। না, এখানে উই নট আর বাদ নট পড়ে গেছে। প্লেইং। এইবার ঠিক আছে, উই আর নট প্লেইং ফুটবল। তাহলে এই ধরনের কথা যদি আপনার বলার প্রয়োজন হয়, মনে করেন আপনি অফিসে গিয়েছেন, তখন আপনি ইংলিশে কথা বলবেন। তো আপনার যিনি স্যার বা বস বা আপনার যারা সিনিয়র রয়েছে তারা বলল যে আপনি কি কাজ করছেন, তো আপনি বলবেন যে না, আমি এখন কাজ করছি না, আমি এখন বিশ্রাম নিচ্ছি। আই অ্যাম নট ওয়ার্কিং নাও, কি হবে? আই অ্যাম নট ওয়ার্কিং নাও, নাও আই অ্যাম টেকিং রেস্ট, নাও আই অ্যাম টেকিং রেস্ট। আমি এখন কাজ করছি না, আমি এখন বিশ্রাম নিচ্ছি, কি হবে? নাও আই অ্যাম টেকিং রেস্ট। কি বলতে হবে বলেন? নাও আই অ্যাম টেকিং নাও। রেস্ট। তাহলে এখানে না বোধক করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। দেখেন, আই অ্যাম প্লেইং ক্রিকেট, এই যে বাক্যটা, কি হবে? আই অ্যাম প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে আমি ক্রিকেট খেলছি। আর যদি বলতাম আমি ক্রিকেট খেলছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, কি হবে বলেন? আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। অর্থাৎ ওই যে অক্সিলারি ভার্ব, এখানে দুইটা ভার্ব, একটা প্লেইং আর একটা হচ্ছে অ্যাম ভার্ব। তো ওই প্লেইংটা হচ্ছে মূল ভার্ব, আর অ্যামটাকে কি বলা হয় বলেন তো? অক্সিলারি ভার্ব। তো এই এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা অক্সিলারি ভার্ব আছে না, এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসাতে হবে। অক্সিলারি ভার্বের পরে কি করতে হবে? শুধু নট বসাতে হবে। আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি না। আমি স্কুলে যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং টু স্কুল। আমি চিঠি লিখছি না, আই অ্যাম নট রাইটিং এ লেটার। সুমন মাছ ধরছে না, সুমন ইজ নট ক্যাচিং ফিশ। এই জন্য বলি আপনাকে, এই যে দেখেন ক্যাচ, ক্যাচ মানে কি? ধরা। এই ধরনের ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে প্রচুর পরিমাণে। দিয়েছিলাম না, এই শীট তো আপনাকে দিয়েছি, আরো দিব। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাক্টেড, অ্যাক্টেড। অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভড, অ্যাচিভড। অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। অ্যাগ্রি অর্থ রাজি হওয়া, অ্যাগ্রিড, অ্যাগ্রিড। এইগুলো কিন্তু বাসায় বসে অবসর সময় মুখস্থ করতে হবে। কেন করতে হবে? এই ভার্বগুলো যদি না জানেন, যেমন বলেছি তারা মাছ ধরছে, তাহলে মাছ ধরা ইংরেজি কি বা ধরা ইংরেজি কি, এইটা যদি জানা থাকে তাহলে পারা যাবে বাক্যটা। আর না জানা থাকলে পারা যাবে না। তাহলে এই ভার্ব ফর্ম কিন্তু মুখস্থ করতেই হবে। এগুলো আপনি পড়ছেন আমি জানি, আরো বেশি করে পড়তে হবে। এগুলো যত বেশি পড়বেন তত বেশি কিন্তু আপনার কথা বলার দক্ষতা বেড়ে যাবে। এবার দেখেন, আমরা কথা বলতে গেলে এতক্ষণ তো আমরা তিনটা টেন্স খুব ভালোভাবে শিখেছি: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এটা একদিন শিখলে কিন্তু শেখা হয়ে যায় না, মাঝে মাঝে শিখাবো, মাঝে মাঝে শিখাবো, হ্যাঁ, যাতে করে আমাদের এগুলা মনে থাকে। এগুলো মনে না রাখতে পারলে কিন্তু হবে না, পড়তে হবে মাঝে মাঝে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে বাক্যের ভিতরে। দেখেন এখানে অনেকগুলা ইয়ে আছে, একশো স্পোকেন রুলস অ্যাজ ওয়েল অ্যাজ, এসব একই তা কেন? স্পোকেন রুলস, এইটা একটু দেখাই, তারপর আমরা অন্য জায়গায় যাব। যেমন এখানে বাংলায় প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজের আমাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে। যেমন দেখেন এখানে একটা ইয়ে দেওয়া আছে, কি বলছে? আমার নাম রাজু, এইটার ইংলিশটা কি হবে? এটার ইংলিশ হবে মাই নেম ইজ রাজু। কি হবে বলেন? আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, এখানে সাবজেক্ট কি? আমি। তাহলে প্রথমে আই বসিয়েছি। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, আই ওয়াক আপ এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে উঠি অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। আমি প্রতিদিন সকালে উঠি এবং আমি উঠে স্কুলে যাই। তারপর কি বলছে? স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। দেখেন, অ্যাট স্কুল, স্কুলে গিয়া আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, আওয়ার টিচার্স
অলওয়েজ হেল্প আস। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করে। তাহলে এখানে সাবজেক্ট কি? আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকরা। কখন সাহায্য করে? সব সময়। তাহলে আওয়ার টিচার্স, ওর ফলে অলওয়েজ দিতে হবে। আমাদের শিক্ষকরা সব সময়, সব সময় কি করে? আমাদের সাহায্য করে। তাহলে হেল্প আস, হেল্প মানে সাহায্য করে। কাদেরকে? আমাদেরকে। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়। তাহলে অনেক নিয়ম মেনে চলতে হয়, এইটুকুর ইংলিশ কি হবে? মেনি রুলস আর ফলোড। অনেক নিয়ম মেনে চলতে হয় কিসের জন্য? টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, অর্থাৎ আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়। দেখেছেন? তারপর কি হবে? ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ইন ফিউচার, ইন ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যতে। আমি একজন ডাক্তার হতে চাই, এই বাক্যের সাবজেক্ট কোনটি বলেন তো? সাবজেক্ট মানে কর্তা, কর্তা কি? আই। আমি একজন ডাক্তার হতে চাই, কি হবে? আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আমি একজন ডাক্তার হতে চাই। দেখেছেন? আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। যদি বলা হয় আমি ভাত খেতে চাই, তখন কি হবে বলেন তো? আমি ভাত খেতে I চাই, want to ইট রাইস। আই ওয়ান্ট টু ইট রাইস। try. আমি তার সাথে কথা বলতে চাই, I want to speak উইথ হিম। with উইথ হিম, উইথ with হিম him. মানে তার সাথে। আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই। I want to meeting উইথ হিম। you মিট with him. উইথ হিম বা উইথ ইউ। আমি একটি কবিতা লিখতে চাই, আমি একটি কবিতা লিখতে চাই। I want to I want to রাইট এ পোয়েম। আই ওয়ান্ট টু রাইট এ write পোয়েম। a poem. পোয়েম, আমি একটা কবিতা। দেখছেন? তাহলে চাই, লিখতে চাই, যেতে চাই, খেতে চাই, দেখতে চাই, খেলতে চাই, এই ধরনের বাক্য অন টু ব্যবহার করতে হবে। অন টু। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে চাই। অর্থাৎ এইগুলা দিয়ে আপনাকে কি বুঝাতে চাচ্ছি বলেন তো? আমি এইটা বুঝাতে চাচ্ছি যে একটা স্ট্রাকচার শিখে ওই স্ট্রাকচার দিয়ে আরো অনেক বাক্য তৈরি করতে হবে আমাদের। তাহলে কিন্তু আপনি অনর্গল কথা বলতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ একটা বাক্য জি, দিয়ে অনেক ধরনের বাক্য তৈরি করতে হবে একটা স্ট্রাকচার দিয়ে। এই দেখেন এখানে টেন্স দিয়েছে, এই যে টেন্স ইউজেস। প্রেজেন্ট সিম্পল টেন্স, আই ওয়াক আপ এভরি মর্নিং, আই লার্ন মেনি থিংস, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। ফিউচার টেন্সে বা ইসে কি হবে? আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটা সাধারণ ইসে। এবার প্যাসিভ মুডে দেখিয়েছে মেনি রুলস আর ফলোড। দেখেন অনেক নিয়ম মেনে চলা হয় বা মেনে চলতে হয়। হুম, কাদেরকে চলতে হয়? কারা চলে? অর্থাৎ ডিরেক্ট সাবজেক্ট বা কর্তা যখন উপস্থিত না থাকে, তখন কিন্তু অবজেক্ট বা কর্ম সেই কিন্তু প্রথমে এসে ব্যবহৃত হয়, সাবজেক্টের জায়গায় বসে। আমি ভাত খাই, এই বাক্যটা কি হবে? আই ইট রাইস। কিন্তু যখন বলবো I ভাত, try. যখন বলবো ভাত আমার দ্বারা খাওয়া হয়, তখন হবে রাইস ইজ ইটেন বাই মি। দেখেন এক জায়গায় বলছি আই ইট রাইস, আমি ভাত খাই। আরেক জায়গায় সরাসরি বললাম না যে আমি ভাত খাই, এটা একটু অন্যভাবে ঘুরিয়ে বললাম যে ভাত আমার দ্বারা খাওয়া হয়। কি বললাম বলেন? ভাত আমার দ্বারা খাওয়া হয়। তাহলে আই ইট রাইস, আর ওইটা হবে রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। মনে রাখবেন এই কথাগুলা। আচ্ছা, এখানে প্রত্যেকটা এই টেন্স, এটা বোঝেননি ওইটাই তো? লাস্টেরটা। আচ্ছা, লাস্টেরটা আমি একটু লিখে দেখাই দেই। দেখেন এখানে লিখলাম যেমন আই ই এ টি, আইট রাইস, আর আই সি ই, আইট রাইস। এটা হচ্ছে এখানে সাবজেক্ট সরাসরি উপস্থিত আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আইট রাইস, আমি ভাত খাই, খাওয়া কাজটা কে করছে? আমি করছি, আমি নিজে। আর যখন এটা প্যাসিভ ভয়েস করব, ভয়েস এখন আপনাকে পড়াইনি, ভয়েস পড়ালে বুঝতে পারবেন যে কোনো কথা দুই ভাবে বলা যায়। আমি ভাত খাই, এই কথাটাকে আরেক ভাবে বলা যায় ভাত আমার দ্বারা খাওয়া হয়। কি হবে বলেন? ভাত আমার দ্বারা খাওয়া হয়। আর আই সি ই, রাইস ইজ, ই এ টি ই এন, রাইস ইজ ইটেন বাই
মি। এই দেখেন আই ইট রাইস, আর এটাকে বলা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। অর্থাৎ এইখানে শেষে কি ছিল, রাইস ছিল না? এই যে প্রথম বাক্যটায়, এই দ্বিতীয় বাক্যে দেখেন রাইস প্রথমে এসে বসে গেছে। এখানে প্রথমে কে ছিল, আই। সাবজেক্টের জায়গায় কে ছিল, আই। আর এখানে সাবজেক্টের জায়গায় কে এসেছে, অবজেক্ট। এই দেখেন আইট রাইস, প্রথম বাক্যে রাইস ছিল হচ্ছে অবজেক্টের জায়গায়, আর দ্বিতীয় বাক্যে এটা সাবজেক্টের জায়গায় চলে এসেছে। অর্থাৎ এই প্রথমে যখন কর্তা উপস্থিত থাকে, এই দেখেন আইট রাইস, এখানে এই বাক্যের কর্তা কে, সাবজেক্ট কে, আই না? তো এইটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। বাচ্য হচ্ছে দুই প্রকার, কর্তৃবাচ্য আর কর্মবাচ্য। তো এইটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য, ভালো করে খেয়াল করেন। আর এই যে দ্বিতীয় বাক্যটা, এই বাক্যটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। কি বলা হচ্ছে, কর্মবাচ্য। কেন? কারণ এই দেখেন প্রথম বাক্যে এই রাইসটা কর্ম ছিল না? আর এই কর্মটা যখন প্রথমে এসে বসেছে, তখন এই বাক্যটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। এই যখন সাবজেক্ট বা কর্তা প্রথমে থাকে, এটাকে কর্তৃবাচ্য বলে। আর যখন অবজেক্ট বা কর্ম প্রথমে থাকে, তখন তাকে কর্মবাচ্য বলে। তখন কি বাচ্য বলে বলেন, কর্মবাচ্য বলে। আই ইট রাইস, আমি ভাত খাই। রাইস ইজ ইটেন বাই মি, এর অর্থ হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হয়। কি বললাম বলেন, ভাত আমার দ্বারা খাওয়া হয়। অর্থাৎ অর্থাৎ যে যেমন যদি বলা হয় ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে, এই কথাটাকে আরেকভাবে বলা যায়, টাকা। হ্যাঁ, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, এটাকে আরেকভাবে বলা যায় ফুটবল ছেলেদের দ্বারা খেলা হচ্ছে। ফুটবল ছেলেদের দ্বারা খেলা হচ্ছে। আইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। মনে রাখবেন এই কথাগুলো। এবার দেখেন এখানে আরো একটা প্যাসেজ দিয়েছি, এইটা আপনার একটু হোমওয়ার্ক থাকবে। আপনি চেষ্টা করবেন, নিচে অ্যান্সারও দিয়েছি, তবে অ্যান্সার না দেখে করার চেষ্টা করবেন। এই শীটটা আমি দিয়ে দিব এখন। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, কি হবে, উই গো টু স্কুল এভরি মর্নিং। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। অ্যালং উইথ স্টাডিং উই অলসো প্লে গেমস। দেখছেন, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, কি, অ্যালং উইথ স্টাডিং উই প্লে গেমস। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। এখানে বাংলা দিয়েছি, আপনি একটু চেষ্টা করবেন বাংলাগুলো ইংলিশে অনুবাদ করার, না পারলে আমি করে দিব। হুম। এইভাবে কিন্তু আমাদেরকে আগাতে হবে, কথা বলা শিখতে হবে। কথা বলা শিখতে গেলে আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে। এই টেন্সটা আজকে দেখেন তিনটা টেন্স ক্লিয়ার করে দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস। এই দেখেন, এই এই কথা বলতে গেলে এই রুলটা আমাদের খুব কাজে লাগে, স্পোকেন রুল, এগুলো একটু মনে রাখবেন খুব ভালোভাবে। কি বলা হচ্ছে, এই যে দেয়ারের ব্যবহার, দেয়ার অর্থ হচ্ছে থাকা। দেয়ারের অর্থ কি হবে বলেন, থাকা। কোনো জায়গায় কোনো কিছু আছে বা থাকে, এমন অর্থে দেয়ার ব্যবহার করা হয়। যেমন সেখানে একটি গাড়ি আছে, কি হবে বলেন, দেয়ার ইজ এ কার। এই দেখেন এই যে সেখানে আছে, দেয়ার মানে হচ্ছে কোথাও কোনো জিনিস থাকা। যেমন আমাদের গ্রামে একটি নদী আছে, কি হবে বলেন তো, আমাদের গ্রামে একটি নদী আছে। দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। এই দেয়ার মানে হচ্ছে থাকা বা আছে। সেখানে একটি গাড়ি আছে, এই যে দেয়ার ইজ এ কার। যদি বলি সেখানে অনেকগুলো গাড়ি আছে, সেখানে অনেকগুলো গাড়ি আছে। দেয়ার আর মেনি দেয়ার কার্স। দেয়ার আর মেনি কার্স মানে অনেকগুলো হলে এখানে এস হবে, দেয়ার আর দেয়ার মেনি কার্স। বুঝতে পেরেছেন? যদি বলি সেখানে কোনো গাড়ি নেই, সেখানে কোনো গাড়ি নেই। দেয়ার ইজ নো কার। দেয়ার ইজ, তো হ্যাঁ, সেখানে 20টা গাড়ি আছে, দেখেন কি হবে, এই যে সেখানে 20টা গাড়ি আছে, দেয়ার আর 20 কার্স। কার্স। সেখানে কোনো গাড়ি নেই, দেয়ার নো কার। হ্যাঁ, সেখানে একটি গাড়ি ছিল। এই দেখেন টেন্সটা পরিবর্তন হয়ে গেছে, এতক্ষণ ইজ দেয়ার ব্যবহার করেছেন, এতক্ষণ ইজ ব্যবহার করেছেন, এবার ওয়াজ ব্যবহার করতে হবে। সেখানে একটি গাড়ি ছিল, কি হবে, সেখানে একটি গাড়ি ছিল। এই যে দেখেন এখানে দেয়ার লেখা আছে ওয়াজ এ দেয়ার কার। ওয়াজ এ কার, এখানে লেখা আছে, দেখে বলেন দেয়ার ওয়াজ এ
কার। সেখানে মোট car. 20টা গাড়ি ছিল। We are 20 cars. হ্যাঁ, এটা উইয়ার বলা যাবে না, ওয়ার বলতে হবে। দেয়ার ওয়ার 20 কার্স। হ্যাঁ, আমরা But প্রোনাউন্সিয়েশনটাও ঠিক করব। দেয়ার ওয়ার 20 কার্স। সেখানে একটি গাড়ি ছিল। দেয়ার ওয়াজ। ওয়াজ কেন হবে? ওই যে একটি বলেছি, ভার্ব সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। দেয়ার ওয়াজ অনলি ওয়ান কার, সেখানে একটি গাড়ি ছিল। আর সেখানে 20টা গাড়ি ছিল। দেয়ার ওয়ার 20 কার্স, সেখানে একটি গাড়ি ছিল। দেয়ার ওয়াজ অন কার। কি হবে বলেন? দেয়ার ওয়াজ অন কার। দেখেছেন? one. সেখানে কোনো গাড়ি ছিল না। এইগুলো আপনি একটু পড়ে যান তো, বুঝে বুঝে। এগুলো পড়তে হবে, না পারলে আমি সবগুলো দেখাই দিব। যেমন এখান থেকে পড়েন, সেখানে কোনো গাড়ি ছিল না, দেখেন পাস্ট টেন্স, এই জন্য দেয়ার ওয়াজ নো কার। পড়েন। সেখানে কোনো সেখানে কোনো গাড়ি ছিল না। There was one car. দেয়ার ওয়াজ নো Have কার। has had a car. দেয়ার ওয়াজ এখানে নো কার, তাই লেখা আছে, দেখেন দেয়ার ওয়াজ নো কার। ও, there was no car. হুম। তারপর হইলো have দিয়া has দিয়া তারপর had দিয়া হুম। থাকা। আর একটা গাড়ি আছে। হুম। He has a car. তাদের কোনো গাড়ি নেই। They have one car. হুম। No car. হুম। They have no. তারা একটি গাড়ি তার তার একটি গাড়ি ছিল। He had a car. এখানে হ্যাড শব্দের অর্থ হচ্ছে, হ্যাভ মানে হচ্ছে থাকা, হ্যাভ। আর হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ এর পাস্ট ফর্ম কি হবে? হ্যাড। তার একটা গাড়ি ছিল, হি হ্যাড এ কার। যদি বলা হয় আমার একটা গাড়ি ছিল, কি হবে বলেন তো? আমার একটা গাড়ি ছিল, I have a car. আই হ্যাভ এ কার। তার কোনো গাড়ি ছিল না, তার কোনো গাড়ি ছিল না। হি হ্যাড দে নো কার। He had no car. আমার একটা গাড়ি হবে। আমার একটা গাড়ি হবে। I will have a car. মিনার গাড়ি হবে না, কি হবে? মিনা উইল হ্যাভ নো কার। মিনা উইল হ্যাভ Will no car. নো কার। No, তাহলে দেখছেন, car. এখানে হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা। তো প্রত্যেকটা বাক্যে দেখেন দেয়ার ব্যবহার করা হয়েছে প্রায়। দেয়ার মানে হচ্ছে সেখানে আছে বা সেখানে ছিল। সম্ভাবনা বেশি হলে কি হয়, সম্ভাবনা কম হলে কি হয়, এই বাক্যগুলো কিন্তু ব্যবহার করতে হবে। যেমন দেখেন, সম্ভাবনা বেশি হলে উড এর ব্যবহার হয়, কম হলে মে বা মাইট ব্যবহার করা হয়। সম্ভাবনা বেশি হলে, যেমন আমি আগামী মাসে ঢাকায় যেতে পারি, কি হবে? আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, আমি আগামী মাসে ঢাকায় যেতে পারি। আগামী বছর আমি লন্ডনে যেতে পারি, কি হবে? আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার। কি হবে বলেন? To go to London next. ইয়ার। আমি এই কাজটি করতে পারি, কি হবে? আই উড ডু দিস অর্ক। আমি দেখেন, আই উড ডু দিস অর্ক। এখানে বেশি সম্ভাবনা হলে, এই যে বলেছি, বেশি সম্ভাবনা হলে উড এর ব্যবহার করতে হবে। আর কম সম্ভাবনা হলে মাইট ব্যবহার করতে হবে। কম সম্ভাবনা হলে মে বা মাইট ব্যবহার করবে। এরপর দেখেন অনেক ভালো ভালো নিয়ম এগুলা। এগুলো খুব মূল্যবান। যেমন ইট ইজ টাইম টু ভার্ব, ইট ইজ টাইম টু ইট। এই যে দেখেন একটা দেখায়, ইট ইজ টাইম টু, এরপরে ভার্ব বসে। কি বললাম বলেন? ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। এখন সময় বা এখনই সময়। এখন খাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু ইট। এখন যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো। এখন তেলাওয়াত করার সময় হয়েছে, এখন পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করার সময় হয়েছে, ইট ইজ টাইম টু রিসাইট হোলি কুরআন। ইট ইজ টাইম টু রিসাইট দা হোলি কুরআন। এখন যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো। এখন খাওয়ার সময়, ইট ইজ টাইম টু ইট। এখন পড়ার সময়, ইট ইজ টাইম টু রিড। বলেন তো এখন মাছ ধরার সময় কি হবে? it is মাছ ধরার সময়। হুম। it is it is it is ইট ইজ এর পরে টাইম ব্যবহার করতে হবে, time. ইট ইজ টাইম টু ক্যাচ ফিশ। এই জন্য এইগুলো আগে থেকে মুখস্থ ওই করতে হবে। হ্যাঁ, এইগুলো আগে থেকে মুখস্থ করতে হবে। এই ভার্ব গুলো, ক্যাচ মানে মাছ ধরা বা ধরা, প্লে মানে খেলা করা, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, সি মানে দেখা, স্লিপ মানে ঘুমানো। এই যে কেবল একটা ভার্ব ফর্মের শিট আপনাদেরকে দেখালাম না, এই ভার্ব ফর্ম প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে, বুঝছেন? এগুলা সব মুখস্থ করে ফেলবেন। আস্ক মানে জিজ্ঞাসা করা। যদি বলা হয় আমি তার নামটা জিজ্ঞাসা করেছিলাম, তখন কি হবে বলেন?
তার নামটা জিজ্ঞাসা করেছিলাম। কি হবে? এখানে কিন্তু এই ভি টু ব্যবহার করতে হবে, আক্সড। আক্সড হবে, আক্সড। আই আক্সড হিজ নেম, কি হবে বলেন? আই আস্কড হিজ। নেম কিভাবে বললেন? কারণ ওই যে বলেছে আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট না? তাহলে এখানে কিন্তু আমাকে পাস্ট ইনডেফিনিটের চিহ্ন কি মনে আছে? রুল, নিয়ম মনে আছে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। তো এই আস্ক এটা হচ্ছে ভি ওয়ান, আর এই আক্সড এটা হচ্ছে ভি টু, আর আবারও এই আক্সড এটা হচ্ছে ভি থ্রি। এটা কি হবে? ভি থ্রি। সে আমার নামটি জিজ্ঞাসা করেছে, হি হ্যাজ আস্কড মাই নেম। আমি তার নামটা জিজ্ঞাসা করেছিলাম, আই আস্কড হিজ নেম। আই আস্কড হিজ নেম, আমি তার নামটা জিজ্ঞাসা করেছিলাম। আমার কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ যদি বলি, দেখেন, ইট মানে খাওয়া। হ্যাঁ, বলেন বলেন। হিজ আসলো কিভাবে? কোনটা? ওই যে বলছিলেন যে, মানে তার নামটা জিজ্ঞেস করি, হিজ আসলো, যে একটা হিজ বলছিলেন। না, হিজ না। আই, ও হিজ, হিজ মানে হচ্ছে তার, আমি তার নামটা জিজ্ঞাসা করেছিলাম, তার ইংরেজি হচ্ছে হিজ, এইচ ও, আই এস। বুঝতে ও, পেরেছেন? তো এইভাবে এই তিনটা ফর্মে কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। যত বেশি আপনি মুখস্থ করবেন, আপনার কিন্তু তত বেশি কথা বলার দক্ষতা বেড়ে যাবে। তো দেখেন, এই যে ইট ইজ টাইম টু, এরপরে ভার্ব বলবে, ইট ইজ টাইম টু ইট, এখন খাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। ইট ইজ টাইম টু রিসাইট, এখন তেলাওয়াত করার সময়। হাউ এলস এর একটা ব্যবহার, কুডের একটা ব্যবহার, কুডের একটা ব্যবহার দেখায়, কুড। কুড অর্থ কি বলেন তো? ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে কি আছে? পারা। আর এই পারা এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। যেমন আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। কিন্তু যখন পাস্ট টেন্সে বললাম আমি হাঁটতে পারতাম, তখন কি হবে বলেন তো? আমি হাঁটতে পারতাম। আই পাস্ট কুড, টেন্সে তখন আই কুড ওয়াক। আই কুড ওয়াক। বুঝতে পেরেছেন? অর্থাৎ ক্যান। যদি বলি আমি হাঁটতে পারি, তখন কি হতো? আমি হাঁটতে পারি, ভার্বটা চেঞ্জ করা লাগবে। না, চেঞ্জ করেন, এই যে ক্যান, কুডের পরিবর্তে ক্যান, আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। ও, বুঝতে আই পেরেন? ক্যান, ওয়াক, আমি হাঁটতে পারি। আমি যেতে পারি, আমি যেতে পারি। আই ক্যান গো। বুঝতে পেরেছেন? ও, আই ক্যান, হ্যাঁ, সহজ তো। আমি খেতে পারি। আমি খেতে পারি। আই ক্যান, আই ক্যান ইট। থ্যাংক ইউ। আমি বলতে পারি, আমি বলতে পারি, আই ক্যান স্পিক। আই ক্যান স্পিক। আমি শুনতে পারি, আমি শুনতে পারি, আই ক্যান লিসেন। লিসেন বা হেয়ার। দেখেন, তাহলে একটা সূত্র, একটা নিয়ম আপনি যদি শেখেন, ওই নিয়মের যত বাক্য নিজে নিজেই কিন্তু করা যায়। আপনি নিজেই কিন্তু এগুলো পেরে গেছেন। আমি কাজটি, আমি হাঁটতে পারতাম, আই কুড ওয়াক। তুমি কাজটি করতে পারতে, ইউ কুড ডু দা ওয়ার্ক। কি হবে? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর এই যে করতে পারতে, এই জন্য কুড হবে, ইউ কুড। তারপর কি? তুমি করতে পারতে, পারা ইংরেজি ডু, ইউ কুড ডু দা ওয়ার্ক। মনে রাখবেন, এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। কোন ভার্ব বলা হয়? মডাল অক্সিলারি। তো এই মডাল ভার্বের পরে, হ্যাঁ বলেন। যদি ফিউচারে বলি, যেমন, ওই যে ইউ ইউ কোড, মানে এখানে তো যেমন ফার্স্টে আছে হলো ক্যান, হুম তারপরে ইয়া, প্রেজেন্টে আছে ধরেন ক্যান, তার হুম পাস্টে হইতাছে উড। হুম ফিউচারে কি হবে? ফিউচারে এই যে যেমন, তুমি কাজটি করতে পারতে, এটা পাস্ট টেন্স আছে, করতে পারতে। আর ফিউচারে বললে হবে তুমি কাজটি করতে পারবে। তুমি কাজটি করতে পারবে, তখন এই কুড বাদ দিতে হবে। কুড বাদ দিতে হবে, এখানে উইল আনতে হবে, ইউ উইল ডু দা ওয়ার্ক। তুমি কাজটি করতে পারবে। তুমি খেতে পারবে, ইউ উইল ইট রাইস। তুমি যেতে পারবে, ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুলে যেতে পারবে। সে বাড়িতে আসতে পারবে, হি উইল কাম হোম। কি হবে বলেন? এখানে কুডের পরিবর্তে শুধু শ্যাল উইল ব্যবহার করতে হবে। কি বললাম? শ্যাল উইল। আপনি ভালো করে বুঝতে পেরেছেন? যেমন যদি বলা হয় আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক, প্রেজেন্ট টেন্স। আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দা ওয়ার্ক, পাস্ট টেন্স। আর আমি কাজটি করতে পারবো, ও, আমি কাজটি করতে পারবো, এটা ফিউচার টেন্স, আই শ্যাল ডু দা ওয়ার্ক, অথবা আই উইল ডু দা ওয়ার্ক, আই উইল বি এইবল টু ডু দা ওয়ার্ক।
করতে সক্ষম হব। এখানে যতগুলো রুল আছে স্পোকেন রুলের, প্রত্যেকটা রুল খুব দামি। এই রুলগুলো আপনি একটু বাসায় বসে বসে, আমি শীটটা দিয়ে দিব, চেষ্টা করবেন। যেমন দেয়ার ইজ নো নিড, এই দেখেন দেয়ার ইজ কে সংক্ষেপে কি বলা হয়, এই দেখেন দেয়ারস। দেয়ার ইজ কে কি বলা হয়, দেয়ার লিখে ওর পর একটা অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, দেয়ারস নো নিড টু। এক্সট্রা আমি দেখি যে অনেক সময় অনেক বাক্যে মানে এরকম, যেমন হোয়াটস, যে হোয়াটস এ দেওয়া আছে মানে ওই বাক্যটাকে মানে হ্যাঁ হ্যাঁ, এইটা একটু বুঝাই একটা দিচ্ছি। কি হ্যাঁ দেখেন, এই যে এখানে দেয়ারস দেওয়া আছে না, দেয়ার লিখে উপরে একটা কমা দিয়েছে, এই দেখেন এই যে আমার তীর চিহ্ন রয়েছে, এই কমা দেওয়াকে এটাকে অ্যাপোস্ট্রফি বলে। এর অর্থ হচ্ছে র এর, কিভাবে বলেন, র বা এর। যেমন এই হটস, এই যে আপনি যেটা একটা ভালো প্রশ্ন করেছেন, হটস অনেক জায়গায় লেখা দেখি হটস, এই হটস মানে হচ্ছে হট ইজ, হটস মানে কি হবে, হট ইজ। তো ওইভাবে না লিখে এখানে কিন্তু আমি সরাসরি এইভাবে লিখেছি, এটাকে শর্ট ফর্ম বলে। কোন ফর্ম বলে বলেন, শর্ট ফর্ম। যেমন দেয়ার ইজ, এই দেখেন দেয়ার্স নো নিড, এই দেয়ার্স শব্দের অর্থ কি জানেন, এই দেখেন এই যে দেয়ার্স, এইটার অর্থ কি বলতে পারেন, এই দেয়ার্স শব্দের অর্থ হচ্ছে দেয়ার ইজ, এই দেয়ার শব্দের অর্থ কি হবে, দেয়ার ইজ। তো দেয়ার ইজটা একটা বড় ফর্ম, ওইটা ওইভাবে না লিখে এখানে লিখেছে দেয়ার্স। যেমন চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, এই নিয়মগুলো আপনি দেয়ার ইজ নো নিড ব্যবহার করে করবেন, দেয়ার ইজ নো নিড। যেমন কোনো দরকার নেই, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি ওয়ারিড। হতাশ হওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। ফিরে যাওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু গো ব্যাক। তাকে ডাকার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু কল হিম। মিথ্যা বলার কোনো দরকার নেই। হুম, কি এসটা কি ভার্ব হইছে নাকি এসটা দেয়ারের সাথে? ভার্ব, হ্যাঁ ঠিক 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 বলেছেন, ঠিক। এখানে এইটা শর্ট ফর্মে লেখা হয়েছে, যদি লং ফর্মে লিখতেন বড় করে, তখন এইভাবে লেখা লাগতো দেয়ার ইজ নো নিড। তো দেয়ার ইজ না বলে আমরা বলেছি দেয়ার্স, কি বলেছি বলেন, দেয়ার্স। দেয়ার। এটা হচ্ছে শর্ট ফর্মে লিখেছি, ঠিক আছে। তো এইভাবে এখানে আরো অনেক নিয়ম আছে। যেমন একটা নিয়ম দেখেন, আই ফিল লাইক, তারপর ভার্বের পর আইএনজি দিতে হবে। আই ফিল লাইক এরপর ভার্বের পর আইএনজি। যেমন আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। এই বাক্যগুলো কিভাবে করবেন, আমার খেলতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, এগুলো সব আই ফিল লাইক ইটিং ব্যবহার করতে হবে। আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক গোয়িং, এই বাক্যগুলো একটু পড়েন তো, ইংরেজি পড়েন আর বাংলা পড়েন। ওকে। হুম। আই ফিল স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছা করছে। তারপর আই ফিল লাইক গসিপিং, গসিপিং, আমার গসিপিং মানে আড্ডা হচ্ছে গল্প দিতে করা, আড্ডা দেওয়া। হুম। আড্ডা দিতে ইচ্ছে করছে। হুম। আই ফিল লাইক ট্রাভেলিং, আমার ঘুরতে ঘুরতে ইচ্ছে করছে। হুম। তারপর আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ডান্সিং, আমার নাচতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রাইটিং, আমার লিখতে ইচ্ছে করছে। তার মানে এখানে কি বুঝলাম, আই ফিল লাইক, এরপর ওই বাক্যের যে মূল ভার্ব থাকবে, ওই ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। কেমন, এখানে আমার লিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক রাইটিং। যদি বলা হয় আমার মুভি দেখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়াচিং এ মুভি। আমার ভাত খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং রাইস। আমার কবিতা লিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক রাইটিং এ পোয়েম। আমার নাচতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ডান্সিং। আমার খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং। আমার ঘুরতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ট্রাভেলিং। অর্থাৎ মনে রাখবেন, আই ফিল লাইক ব্যবহার করবেন, এরপর ভার্বের পর আইএনজি দিতে হবে। এই জায়গাটা দেখেন, আই ফিল লাইক দিতে হবে, এরপর ভার্বের পর আইএনজি দিতে হবে। কি দিতে হবে, আই ফিল লাইক, তারপর মূল ভার্বের পর আইএনজি। আমার পড়তে ইচ্ছা করছে, আপনার বাসায় আমি গেলাম বেড়াতে, আপনি এখন বলছেন স্যার আপনি এখন বসেন, আমার এখন পড়তে ইচ্ছা করছে। কিভাবে বলবেন, আই ফিল লাইক রিডিং, আই ফিল লাইক গসিপিং, আই ফিল লাইক ট্রাভেলিং, আই ফিল লাইক প্লেইং। আমার খেলতে ইচ্ছা করছে, আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে। এই ইচ্ছা করছে, এই ধরনের বাক্য আপনি ফিল লাইক ব্যবহার করবেন। আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ধরনের কথাগুলো বলা লাগে।
আমরা প্রতিনিয়ত এই ধরনের কথা বলি যে স্যার আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, স্যার আপনি এখন ক্লাসটা রেখে দেন, আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে। তাহলে এই বাংলাটা কিভাবে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন? তখন আপনাকে এই ফিল লাইক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন? ফিল লাইক। যেমন দেখেন, ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। ইট ইজ টাইম টু প্লাস ভার্ব, এর অর্থ হচ্ছে এখনই সময়। কেমন দেখেন, এখনই শেখার সময়, ইট ইজ টাইম টু লার্ন। এখনই যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো। এখন বাড়িতে থাকার সময়, ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম। কি হবে বলেন? ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম। এগুলো একটু পড়েন তো। এখন শেখার সময়। শেখার সময় ইট ইজ টাইম টু লার্ন। হুম। এখন যাওয়ার সময় ইট ইজ টু গো। না, ইট ইট ইজ ইজ টাইম টাইম টু টু গো। গো। ইট ইজ টাইম টু গো, টাইম বাদ দিলে হবে না। ইট ইজ টাইম টু গো, টাইম বাদ পড়ে গেছে আপনি। জি, ইট ইজ টাইম টু গো। হুম। এখন বাড়িতে সময় ইট ইজ টাইম টু সে এট হোম। স্টে মানে হচ্ছে থাকা বা অবস্থান করা। যদি বলা হয় এখন খেলার সময়, কি হবে? এখন খেলার সময় ইট ইজ টাইম টু প্লে। প্লে। পেলে। যদি বলি এখন লেখার সময়, ইট ইজ টাইম টু রাইট। রাইট। এখন আবৃত্তি করার সময়, ইট ইজ টাইম টু রিসাইট। রিসাইট মানে আবৃত্তি আবৃত্তি। করা। ইট ইজ টাইম টু রিসাইট। আপনি এখন মনে করেন একটু পরে আপনার ওখানে বিকাল হয়ে গেল, আপনি বললেন স্যার এখন আর ক্লাস করব না, এখন আমি মাঠে খেলতে যাব, এখন খেলার সময়। তাহলে কি বলতে হবে? ইট ইজ টাইম টু প্লে। ইট ইজ টাইম টু গো। ইট ইজ টাইম টু রিড। ইট ইজ টাইম টু ক্যাচ ফিশ। ইট ইজ টাইম টু প্লে ফুটবল। ইট ইজ টাইম টু পেইন্ট দ্য বিল্ডিং। পেইন্টিং। পেইন্ট মানে কি বলেন তো? রং করা। তাহলে এর জন্য আপনাকে অনেক ভার্ব শিখতে হবে। এই ভার্ব ফর্ম গুলো কিন্তু মুখস্থ করতেই হবে প্রচুর পরিমাণে। এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করবেন। পারা যাবে তো? এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করবেন, দেখবেন আপনার কথা বলা অনেক দক্ষতা বেড়ে গেছে, অনেক। এবং সঙ্গে সঙ্গে দেখেন, এই যে টেন্স করাচ্ছিলাম এখানে, আজকে আরেকটু দেখাই যে একটা টেন্সের কিভাবে আমরা আমরা দেখেছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এবার নেগেটিভ ইন্টারোগেটিভ দেখবো স্টেপ 4 এর মাধ্যমে। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন বোধক এর না বোধক, প্রশ্ন না বোধক করা যায় কিভাবে, সেইটা দেখবো। যেমন অক্সিলারি ভার্বের সাথে, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট যোগ করতে হয়। যেমন দেখেন, অ্যাম আই নট ইউজ করাই ভালো, এটা এইন্ট ইনফর্মাল হয়ে যায়। অ্যাম আই নট রিডিং এ বুক, আমি কি বই পড়ছি না? দেখেন কি লিখেছি, আমি একটা বই পড়ছি, এর ইংরেজি কি? আই অ্যাম রিডিং এ বুক। আর আমি কি একটা বই পড়ছি না? অ্যাম আই নট রিডিং এ বুক। অর্থাৎ এই যে আইটা কি প্রোনাউন না? প্রোনাউনের পরে নট হবে। অ্যাম আই নট রিডিং এ বুক, আমি কি ভাত খাচ্ছি না? অ্যাম আই নট ইটিং রাইস, আমি কি স্কুলে যাচ্ছি না? অ্যাম আই নট গোয়িং টু স্কুল। অর্থাৎ এখানে এই বাক্যগুলো পড়েন তো, এই যে এক্সাম্পলে দেওয়া আছে, অ্যাম আই নট রিডিং এ বুক, আমি কি বই পড়ছি না? পড়েন ইংরেজি এবং বাংলা সহ। এম আই নট রিডিং এ বুক। হুম। আমি কি বই পড়ছি না? হুম। উই উইন্ট ইউ রিডিং এ বুক। হুম। তুমি বই পড়ছিলে না? হুম। ওন্ট ইউ বি রিডিং এ বুক। হুম। তুমি কি বই পড়তে থাকবে না? হুম। ইজন্ট হি গোয়িং টু মার্কেট। তারপরে এলো ওয়াজন্ট হি গোয়িং টু মার্কেট। থ্যাংক ইউ। তারপরে ওন্ট হি বি গোয়িং টু মার্কেট। এই নিচের এই তিনটা একসঙ্গে বাংলা বলতে পারবেন? এই যে একেবারে শেষের তিনটা সেন্টেন্স, যেমন ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, এর অর্থ কি বলা যাবে? এই যে এই বাক্যটা, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না? কি হবে বলেন? সে কি বাজারে যাচ্ছে না? সে কি বাজার যাচ্ছে? পরেরটা কি হবে? ওয়াজেন্ট হি গোয়িং টু মার্কেট। সে কি মার্কেটে যাচ্ছে না? না, সে কি মার্কেটে যাচ্ছিল না, যেহেতু ওয়াজ রয়েছে পাস্ট টেন্স হবে। হ্যাঁ। আর এটা কি হবে? যাচ্ছিল না। এটা কি হবে? ওয়ন্ট হি বি গোয়িং টু মার্কেট, ফিউচার টেন্সের নেগেটিভ, বলেন তো। সে কি বাজারে যেতে থাকবে না? হ্যাঁ, ধন্যবাদ। এইবার আমি বুঝে গেলাম যে আপনি টেন্স বুঝে গেছেন। আমি এইটা দেখতে চাচ্ছিলাম যে আপনি এটা ভুল বলেন নাকি সঠিক। সঠিক বলতে পেরেছেন। ওন্ট হি বি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে না? সে কি ভাত খেতে থাকবে না? সে কি স্কুলে যেতে থাকবে না? সে কি কবিতাটি লিখতে থাকবে না? তাহলে
এই বাক্যগুলা এই টেন্স গুলা ব্যবহার করে করব। তারপর দেখেন এখানে চারটি সেন্টেন্স একসঙ্গে, এই চারটা সেন্টেন্স এখানে কি কি আছে আমরা এটার বাংলা সহ ইংলিশ পড়ে ফেলবো। পড়েন, হি ইজ গোয়িং টু মার্কেট, কি হবে? টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। হি হি ইজেন্ট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না। ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে? তারপরে ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না। ধন্যবাদ। এইভাবে তাহলে আমাদের এই বাক্যগুলা কিন্তু গঠন করার চেষ্টা করতে হবে। আমরা কিন্তু এইভাবে যদি চেষ্টা করি, টেন্স যদি ভালোভাবে শিখি, আপনি অবশ্যই পারবেন। টেন্সটা অবশ্যই আপনাকে ভালোভাবে পারতে হবে। এরপর আমাদের মুখের জড়তা কাটানোর জন্য দেখেন আমরা এই টাং টুইস্টার গুলো একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, মুখের জড়তা কিভাবে কাটে তার জন্য এই টাং টুইস্টার আমরা প্র্যাকটিস করবো। যেমন যত জায়গায় পি উচ্চারণ হবে, পি কোনো ওয়ার্ডের প্রথমে যদি পি থাকে, আমরা সেই জায়গাটাতে ফ বলবো। কি বলবো বলেন? ফ। যেমন দেখেন একজনের নাম বা এই যে পিটার পাইপার, পিকড এ পিক, এ পিক অফ পিকেলড পেপারস। তো এখানে সব জায়গায় পি রয়েছে না, প্রত্যেকটা জায়গায় আমরা ফ বলবো, ফ। যেমন ফিটার ফাইফার ফিকড এ ফিক অফ পিকেলড পেপারস, দেখেছেন? এই প এর জায়গায় কি বলবো বলেন? ফ। তাহলে কিন্তু আমাদের কথাগুলো ঠিক একেবারে নেটিভ স্পিকার যারা ইংলিশে, তাদের মতোই শোনাবে। Fitter, fifer, ficte, fic, a fic of fickled papers. Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. অর্থাৎ এখানে দেখেন এই যত জায়গায় পি রয়েছে ফ উচ্চারণ করবেন, যত জায়গায় টি রয়েছে ঠ উচ্চারণ করবেন। টি থাকলে কি উচ্চারণ করতে হবে? ঠ। তো এইভাবে কিন্তু একটু প্র্যাকটিস করবেন। আমাদের জিহ্বার জড়তা, আমরা তো ইংরেজি শিখতেই আছি শিখতেই আছি, কিন্তু আমাদের উচ্চারণগুলো যদি সঠিক না হয়, যেমন আমরা একটা শব্দ বলি না অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে অ্যাজেক্টিভ। কি হবে বলেন তো? অ্যাজেক্টিভ। ডিকশনারিতে এটা দেখবেন। হুম। তো এই লেটার গুলো আমরা শিখবো এবং আমরা এখানে আরো কিছু কিছু বিষয় একটু জানবো। হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো অনেক কিছু আছে এখানে দেখেন। ইন্ট্রোডাকশন এন্ড গ্রিটিংস, এই দেখেন গুড মর্নিং কখন বলতে হয় এবং প্রতি উত্তরে কি বলতে হয়। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আপনি গুড মর্নিং বলতে পারবেন। কি বললাম? সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আপনি গুড মর্নিং বলতে পারবেন। আচ্ছা, গুড মর্নিং, যেমন গুড মর্নিং টু, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ফর উইশিং মি। অর্থাৎ আপনাকে শুভ সকাল, আমাকে শুভ সকাল উইশ করার জন্য আপনাকে ধন্যবাদ। গুড আফটারনুন বলতে হয় দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, গুড আফটারনুন। আর গুড ইভিনিং বলতে হয় সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত। দেখেছেন, রাত 12টা পর্যন্ত কিন্তু গুড ইভিনিং বলা যায়। দিনের যে কোনো সময় গুড ডে, দিনের যে কোনো সময় বোঝালে কি হবে বলেন? গুড ডে। আর রাতের বেলায়, রাতে বিদায়ের সময়, রাতে বিদায়ের সময় বলতে হবে গুড নাইট। কি বলতে হবে বলেন? রাতের বিদায়ের সময় বলতে হবে গুড নাইট। দেখেন, কারো কাছে ভালো মন্দ জানতে চাইলে কি বলবেন? হাউ আর ইউ। কি বলতে হবে বলেন? হাউ আর ইউ। এই শীট গুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আপনি পড়ে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, হাউ আর ইউ। তারপর দেখেন কুশল জানতে চাইলে হাউ ডু ইউ ডু। আরো একটা রয়েছে হাউ ইজ গোয়িং অন, অর্থাৎ আপনার কেমন চলছে। হাউ ইজ গোয়িং অন, কেমন চলছে। হি ইজ, হাউ ইজ এভরিথিং, দিনকাল কেমন চলছে। হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ বললে জীবন কেমন চলছে। উত্তরে বলতে হয় আম ফাইন। কি বলতে হয় বলেন? আই অ্যাম ফাইন অথবা আই অ্যাম গ্রেট, আই অ্যাম অল রাইট। দেখেন আমরা শুধু গ্রামার শিখতেছি, এখন থেকে কিন্তু এই যে ধীরে ধীরে আপনাকে কথা বলা শিখাবো। স্পোকেন, এই যে উত্তরে আপনাকে যদি বলি হাউ ইজ লাইফ, আপনার জীবন কেমন চলছে, আপনি বলবেন স্যার আই অ্যাম ফাইন বা আই অ্যাম গ্রেট, আই অ্যাম অল রাইট, আই অ্যাম ওকে। হুম, আমি সবকিছুই আমার ঠিকঠাক চলছে। হাউ আর ইউ, আপনি কেমন আছেন। বেশি প্রশংসা করতে হলে এগুলো বলবেন। দেখেন থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো গুড, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, তিনটা যে কোনো একটা বললে হবে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো গুড, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আই এম নেভার ফরগেট ইউর হেল্প, ইউ আর রিয়েল হিরো। দেখেছেন, এইগুলো আপনি বলতে পারবেন। তো এই শীটটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এইগুলা আপনি একটু পড়বেন। এগুলা পড়লে কি হবে, কারো কাছে কিভাবে ভালো মন্দ জিজ্ঞাসা করতে হয়, তার উত্তর দিতে হয় কিভাবে, অপরিচিত লোকের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ধন্যবাদ দিতে হয়। এই দেখেন অচেনা কারোর সাথে দেখা হলে, যারা ফরিনার রয়েছে আমেরিকার লোক, এরা কি বলে জানেন? ঘন ঘন বলে এক্সকিউজ মি বা পার্ডন মি। কি বলে বলেন? এক্সকিউজ মি অথবা পার্ডন মি। এই যে শুনছেন,
বা বেয়াদবি মাফ করবেন। উত্তরে বলে ইয়েস আই ক্যান হেয়ার ইউ। যাকে বলছেন সে বলছে ইয়েস আই ক্যান হেয়ার ইউ, টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। আমাকে বলেন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। হুম। তো এই ধরনের আমরা সারা দিনে যে কথাগুলো বলি, এই কথাগুলো আমরা কিভাবে বলবো, কিভাবে ব্যবহার করব, এইগুলো এখানে এই যে দেখেন, থ্যাংক ইউ, অরমেস্ট থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ জিলিয়ন, থ্যাঙ্কস এ বিলিয়ন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প, I am really very happy to have meet you. From the bottom of my heart, thank you. Please accept my deepest thanks. Please accept my deepest thanks. দেখছেন? তাহলে এই শীট গুলো দিয়ে দিব, এইগুলো বাসায় বসে একটু প্র্যাকটিস করেন। আর আজকের সব থেকে মূল্যবান জিনিস শিখিয়েছি, তিনটা টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এবং এই যে স্পোকেনের রুলগুলো শিখিয়েছি, এই রুলগুলো আপনি বাসায় বসে একটু কথা বলবেন, একটু প্র্যাকটিস করবেন, নিজের সঙ্গে নিজে কথা বলবেন এই রুলগুলো শিখে। দেখবেন আপনি দ্রুত ডেভেলপ হচ্ছে, আপনার এমনি অনেক উন্নতি আমি দেখতে পাচ্ছি। সেন্টেন্স যেভাবে আপনি লিখে দিচ্ছেন অনেক, আর ওই যে সেন্টেন্স ট্রান্সলেশনে যে শীট দিয়েছিলাম না, ওইটা প্রয়োজনে আজকে আবার দিয়ে দিব। দেখবেন এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আমার নাম রাজু, আমার নাম মিনা, ওখান থেকে আপনি বাক্য তৈরি করে রাখবেন। বুঝতে পেরেছেন? ওইভাবে খাতায় লিখে আমাকে পাঠাবেন। তো ততক্ষণ ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।